আমি এখনও চাকরি পাইনি। এই বাক্যটা আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করব, আজকে আমরা সেটাই শিখব। তো হচ্ছে যে একটা বাংলা বাক্য থেকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে যাব, তখন আমাদেরকে প্রথমে কি দেখতে হবে? তখন প্রথমে দেখতে হবে যে এই বাক্যটা আমাদের কোন টেন্সে আছে, তাই না? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমি এখনও চাকরি পাইনি। তার মানে এটা কিন্তু বর্তমান সময়কে নির্দেশ করতেছে, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। যদি টেন্সের কথা বলি তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে যে কি, এখন এই বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো আমাদেরকে আলাদা করে ফেলতে হবে, যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট। এখানে এই যে আমি আছে, আমি হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে যে এখানে পাইনি, এটা হচ্ছে ভার্ব, তারপরে এখানে এই যে চাকরি, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা এই যে সাবজেক্ট পেয়ে গেছি, অবজেক্ট পেয়ে গেছি এবং ভার্ব পেয়ে গেছি। তার মানে এখন আমরা কিন্তু বাক্যটা সাজাই লিখতে পারবো। এখন এখানে একটা কথা আছে যে আমি এখনও পাইনি, এখনও যাইনি, এখনও খাইনি, এখনও লিখিনি, ঠিক আছে, বা এখনও পড়িনি, এই কথাটা যে বাক্যের মধ্যে পাবো, সেইখানে আমাদেরকে একটা নতুন ফ্রেজাল ওয়ার্ড নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে ইয়েট টু, এই কথাটা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তো যখন হচ্ছে যে আমরা এটা পেয়ে যাব, তখন সেই বাক্যের গঠন প্রণালীটা কেমন হবে? বাক্যের গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে যে আমাদের কি ব্যবহার করব? ইয়েট টু। এরপরে আমাদের যে ভার্বটা থাকবে সে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এইটা ফলো করলেই কিন্তু আমাদের বাক্যটা হয়ে যাবে। এই নিয়মটা ফলো করে আমরা কিন্তু শত শত বাক্য লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা লিখি, আমি যে এখানে আছে, তাহলে সাবজেক্ট কি? আই। এরপরে কি বসবে? অক্সিলারি ভার্ব। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আই এর পরে আমরা কি বসাই? এম বসাই, আই এম। এরপরে আমাদের নিয়ম অনুযায়ী কি বসানোর কথা? যেহেতু বাক্যের মধ্যে বলা আছে এখনও পাইনি, এখনও খাইনি, এখনও যাইনি, এখনও লিখিনি, এই কথাটা আছে মানে আমাদের এখানে কি লিখব? ইয়েট টু। আচ্ছা, ইয়েট টু। তারপরে কি আছে? ইয়েট টুর পরে আমাদের ওই বাক্যের মধ্যে যে মেইন ভার্বটা আছে সেই ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা? এই যে পাইনি, তাহলে পাইনি এটার ভার্বটা কী হবে ইংলিশে? গেট। টুর পরে যে ভার্বের বেস ফর্ম বসানো হয়েছে। এখন কি পাইনি, কি লিখিনি, কি খাইনি, এইটা হচ্ছে আমাদের কি হবে? এটা হচ্ছে ওই বাক্যের অবজেক্ট হবে। তাহলে কি হবে? এ জব। এ জবটা হচ্ছে এখানে অবজেক্ট। তো আশা করি বাক্যটা বোঝা গেছে। আমার এই সপ্তাহে গ্রামে যাওয়ার সম্ভাবনা আছে। এই বাক্যটাকে আমরা কিভাবে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করব, আজকে আমরা সেটাই শিখব। তো অনুবাদ করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে কি? আমাদের বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটা প্রথমে আলাদা করতে হবে, এবং এরপর আমাদের যেটা খেয়াল করতে হবে, দেখতে হবে যে ওই বাক্যটা কোন টেন্সে আছে সেইটা। তাহলে আমরা এখন দেখি যে আমার এই সপ্তাহে গ্রামে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে যে আমার। তারপরে এই যে যাওয়া, যাওয়াটা হচ্ছে আমাদের এখানে কি হবে? ভার্ব হবে। তারপরে কি আছে? গ্রাম, গ্রামটা কি? অবজেক্ট। এবং এ সপ্তাহে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের এই বাক্যের অতিরিক্ত অংশ, অর্থাৎ এক্সটেনশন যে অংশটা। আর যদি আমরা দেখি যে সম্ভাবনা আছে অথবা সম্ভাবনা নেই, এই জাতীয় যদি আমরা কোনো অংশ বাক্যের মধ্যে পেয়ে যাই, তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা একটা কথা ব্যবহার করব, সেটা হচ্ছে যে বি লাইকলি। বি লাইকলি টু প্লাস V1, ঠিক আছে? যখন আমরা দেখব যে হচ্ছে যে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, আমার গ্রামে যাওয়ার সম্ভাবনা আছে, তারপরে হচ্ছে যে আমার অন্য কোনো কাজ করার সম্ভাবনা আছে, যখন কোনো কিছু করার সম্ভাবনা থাকবে, ভবিষ্যৎকে নির্দেশ করে যখন কোনো কিছু করার সম্ভাবনা থাকবে, তখন আমরা কি ব্যবহার করব? ওই বাক্যের মধ্যে বি লাইকলি টু, অর্থাৎ লাইকলি টু এই কথাটা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আমাদের এটা অনুবাদটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা এইটা যখন অনুবাদ করব, তাহলে আমাদের গঠন প্রণালীটা আমরা কী করে সাজাতে পারি? প্রথমে আমরা দেখব কি? প্রথমে হচ্ছে যে আমরা একটা সাবজেক্ট লিখব, তারপরে কি লিখব? এই যে বি, তারপরে হচ্ছে যে লাইকলি টু, তারপরে কি বসাবো? তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? তারপরে বসাবো অবজেক্ট, তারপরে কি বসাবো? যদি ওই বাক্যের মধ্যে অতিরিক্ত কোনো অংশের প্রয়োজন হয়, তাহলে সেই অতিরিক্ত অংশটা আমরা বসাবো। এখন দেখি এখানে আমাদের কি আছে? আমার। তাহলে এটা সাবজেক্ট কি হবে? আই এম।
এরপরে বলছে কি বি, এই বি অর্থ হচ্ছে যে এইটা যেহেতু এই যে বর্তমান সময়কেই আমাদের কিন্তু এখন বোঝাচ্ছে, যেহেতু এই যে আছে তার মানে এটা বর্তমান কালকে নির্দেশ করতেছে। তাহলে এখন আই এর পরে আমরা যে বি ভার্বটা বসাবো সেটা কি বসাবো? অবশ্যই এম বসাবো, আই এম। তারপরে কি বসবে আমাদের নিয়ম অনুযায়ী? লাইকলি টু। এই যে লাইকলি টুটা কেন ব্যবহার করব? কারণ সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনা আছে এরকম কোনো বাক্যের মধ্যে এই শব্দটা পাইলে তখন কি হবে? লাইকলি টুটা ব্যবহার করব। তাহলে আই এম লাইকলি টু। এরপরে আমাদের এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা? এই যে যাওয়া। তাহলে যাওয়াটা কি হবে? গো। আচ্ছা, যেহেতু প্রেজেন্ট ফর্ম বলছে না, এই জন্য আমরা প্রেজেন্ট ফর্মটা বসাইছি। এরপরে কি বসানোর কথা? এরপরে হচ্ছে যে আমাদের অবজেক্ট বসবে। এখন যে আমি যাব, কোথায় যাওয়ার কথা আছে? গ্রামে যাওয়ার কথা। টু, কোথায় যাব? মাই ভিলেজ। আচ্ছা, এখন কবে যাব? এই সপ্তাহে, তাই না? এখন এই সপ্তাহে যদি বলি তাহলে আমরা কি বসাবো? দিস উইকেন্ড, তাই না? আচ্ছা, এখন আমাদের ঘটনা হচ্ছে যে আমার এই সপ্তাহে গ্রামে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আমাদের সম্ভাবনা বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব? বি লাইকলি টু। আচ্ছা, তারপরে কি আছে এখানে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন অংশ। যখনই আমাদের সম্ভাবনার কথা প্রকাশ করি তখন আমরা কি ব্যবহার করব? লাইকলি টু কথাটা ব্যবহার করব। তাহলে এখানে যে আই এম লাইকলি টু গো মাই ভিলেজ দিস উইকেন্ড। আশা করি এটা বোঝা গেছে।